তুমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি যাবে, আর তুমি যে ইমেলটা দিয়েছিলে সেই ইমেলটাতেও একটা ওটিপি যাবে। আমি একটু আগে যেগুলো ফিল আপ করে এসেছিলাম যে ক্যান্ডিডেট তোমার নাম কি, ফাদার্স নেম কি, মাদার্স নেম কি, তোমার ডেট অফ বার্থ কি, তারপর তোমার জেন্ডার কি। যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি এ ওবিসি বি করাবে এদের ওবিসি এ ওবিসি বিদের এনসিএলটা থাকা জরুরি। ইডাব্লিউএস যদি সার্টিফিকেট শো না করাতে পারো তুমি কনভার্ট হয়ে যাবে জেনারেলে, প্রথম রাউন্ডের সিটটা বাতিল হয়ে গেল। তুমি সেই 200 র্যাঙ্ক করলেও 200 র্যাঙ্ক করে এসএসকেএম পেজে ধরো তোমার এসএসকেএম এর সিটটা ক্যান্সেল হয়ে যাবে। এবারে সেকেন্ড রাউন্ডে তুমি কি আদৌ কলেজ পাবে কি পাবে না সেটা তোমার রিস্ক। তোমরা যারা 2024 জেনপাস ইউজি বা এএনএমজিএম এর পরীক্ষা দিতে চলেছো তাদের সকলের মধ্যে এখন একটাই কোশ্চেন যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে। প্রথম কথা বলে দিই, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি, আর ফর্ম ফিল আপ শুরু হবে এইটুকু মাথায় রাখো। এগুলো কমেন্ট করা বন্ধ করো যে কবে শুরু হবে, পরীক্ষা কি হবে না, এইসব ফালতু ভ্রান্ত ধারণা। যেহেতু একটা এক্সামের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে যে জেনপাস ইউজি 30 জুন আর এএনএমজিএম 14 জুলাই, তো যেহেতু এক্সামের ডেট ডিক্লেয়ার করেছে আজকে না হয় কালকে না হয় পরশু কোনো না কোনো একদিন ফর্ম ফিল আপ শুরু হবে। এরপর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ফর্ম ফিল আপটা আমার তোমার যে আজকেই করতে হবে নয়তো হবে না, এই জিনিসটা নয়। যে কোনো ফর্ম ফিল আপ শুরু যবে হবে তার থেকে কন্টিনিউয়াসলি 30 দিন টানা চলবে ফর্ম ফিল আপ। তুমি যে কোনো টাইম যে কোনো দিন যে করে করবে, তো সেই 30 দিনের মধ্যে তোমার যে কোনো একটা দিন কানে একবার চলে আসবে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ঠিক আছে? তো সেই সময় যে কোনো টাইম ফর্ম ফিল আপটা করে নেবে। আমরাও তোমাদেরকে বলে দেবো চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে ফলো করো, তাহলে সব কিছু জেনে যাবে। যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমার ঠিক জেনে যাবে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এত ভয় পাওয়ার বা করার কোনো কিছু নেই। এরপর আজকে দেখিয়ে দিই যে কেমনভাবে তোমাদের ফর্ম ফিল আপটা হবে, সেটা একটা ঝলক দিয়ে দিই তোমাদেরকে, যে নতুন কিছু সিস্টেম এসছে যে কেমনভাবে তোমরা দেখতে পাবে না দেখতে পাবে সেটা বলে দিই, খুব ভালো করে একটু শুনে নাও। এটা আমি দুটোরই বলে যাবো সাইমালটেনিয়াসলি, একই ফর্ম ফিল আপের ফরম্যাট, কোনো পার্থক্য নেই। এএনএমজিএনএম বলো জেনপাস ইউজি বলো সেম জিনিস, শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশনে গিয়ে একটু চেঞ্জ হবে। আর তুমি এএনএম করবে না জিএনএম করবে ওটা হচ্ছে তোমার ওই জায়গাতে একটু চেঞ্জ হবে। আর বিএসসিতে কোনো কিছুই নেই, ঠিক আছে? বিএসসি ফর্ম ফিল আপটা অনেক সোজা। তো এটা জেনপাস ইউজির যেমন ওয়েবসাইট আছে, এখানে জেনপাস ইউজির ওয়েবসাইট আছে, উপরে এক্সামিনেশন পোর্টাল রয়েছে, এখানে যদি ক্লিক করে জেনপাস ইউজি এএনএমজিএনএম আছে, এএনএমজিএনএম গেলে এএনএমজিএনএমও পেয়ে যাবো আমরা। তো এইখানের মধ্যে এই জায়গাটাতে এই কারেন্ট ইভেন্টসের এই সেকশনটাতে আমাদের কাছে কিছুদিন পরে একটা নতুন জিনিস আসবে যেটার নাম থাকবে জেনপাস ইউজি ইনফরমেশন বুলেটিন বলে একটা সেকশন আসবে, ঠিক আছে? তো সেই ইনফরমেশন বুলেটিন থাকবে, তার সাথে একটা জেনপাস ইউজির টাইম টেবিল বলে একটা সেকশন আসবে। তো সেই টাইম টেবিলে কি থাকবে যে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কত দিন পর্যন্ত চলবে, কারেকশন পিরিয়ড কবে, কবে পরীক্ষা, কবে অ্যাডমিট কার্ড, কবে রেজাল্ট, এই কটা জিনিস লেখা থাকবে। আর তার সাথে একটা ইনফরমেশন বুলেটিন থাকবে, সেই ইনফরমেশন বুলেটিনটা নতুনভাবে তৈরি করা হচ্ছে, আমরা বোর্ডের সাথে কথা বলেছি, তার জন্যই তাদের একটু ডিলে হচ্ছে, কিছু দিনের মধ্যে আপডেট দিবে, চিন্তা করার কিছু নেই। সেইখানে তোমাদের সব কিছু ডিটেলসে বলা থাকবে যে তোমার নতুন কী কী কোর্স অ্যাড হয়েছে, বা তোমাদের যদি নতুন কোনো সিস্টেম অ্যাড হচ্ছে, নতুন কোনো কোশ্চেন প্যাটার্ন অ্যাড হচ্ছে, সেগুলো বলা থাকবে। যদিও আমাদেরকে যেটা বলেছে যে কোনো কোশ্চেন পেপারেরও কোনো প্যাটার্নের চেঞ্জ হচ্ছে না, যেটা ছিল সেটাই থাকছে। দ্বিতীয় জিনিস যে তোমাদের সিলেবাসেরও কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যেটা 11-12 সিলেবাস ছিল সেই 11-12 সিলেবাস জেনপাস ইউজির জন্য, সেই জন্যই 11-12 সিলেবাসটাকে ভিত্তি করে পরীক্ষাটা হবে। আর যেমন ইংলিশ, লজিক্যাল রিজনিং বাকি হচ্ছে কম্পিটিটিভ লেভেলের যেমন হয় সেরকমভাবে থাকবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে তোমার এএনএমজিএনএম এর জন্য যেটা 9-10 সিলেবাস, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের জন্য সেটাই থাকবে। আর কম্পিটিটিভ লেভেলের জন্য বাদ বাকি লজিক্যাল রিজনিং, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে এই জায়গাটা থাকবে। আচ্ছা, তো সেই বিষয়ে সিলেবাস যে চেঞ্জ হয়ে যাবে বা কিছু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে এটা কোনো কিছু নেই, সেম এক্সাম প্যাটার্নের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, 115 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে? সময় থাকবে 1.5 ঘন্টা। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এই সেকশনটাতে যখন নিচের দিকে আসবো এখানটাতে একটা নতুন সেকশন চলে আসবে যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বলে একটা ইয়েলো কালারের একটা সেকশন আসবে। সেখানটাতে তুমি যখন ক্লিক করবে একটা নতুন পোর্টালে যাবে, সেখান থেকে আমি দেখাচ্ছি তোমরা কেমনভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে। পুরো যেরকম দেখাবো সেরকমই দেখতে লাগবে, ঠিক আছে? একটু ভালো করে দেখে নাও যে কেমনভাবে দেখতে পাবে তোমরা। দেখো, এইখানের পরে তোমরা এরকম একটা সেকশনে চলে আসবে, যেই সেকশনটাতে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে, যার মধ্যে এইখানটাতে থাকবে দুটো অপশন। একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে পরে এইখানে তুমি নিজের লগ ইন করতে পারবে, কিন্তু আমাদের লগ ইন করলে চলবে না, আমাদেরকে এই নিচের দিকে একটা অপশন থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে, আমাদেরকে এই নিচের দিকের অপশনটাতে ক্লিক করতে হবে। সে তুমি যতবারই পরীক্ষা দিয়ে থাকো, আগে পরীক্ষা দিয়েছো, এবছর প্রথম পরীক্ষা দিচ্ছ, যাই করে থাকো, তোমাকে সবচেয়ে প্রথমবার যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে নিচের দিকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা খয়েরি কালারের থাকবে, সেই ব্রাউন কালারের ওটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর আমাদের কাছে একটা কিছু তথ্য
পড়তে বলবে যে এগুলো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। নিচের দিকে একটা আই অ্যাগ্রি বলে বটন থাকবে, এই আই অ্যাগ্রি বটনটাতে তোমাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে একটা সেকশন চলে আসবে যেখানে তোমাদেরকে তোমার ডিটেলস ফিল আপ করতে হবে। ডিটেলসের মধ্যে কী কী আছে খুব ভালো করে শুনে নাও। সবার চেয়ে প্রথমে এখানে ক্যান্ডিডেট নেম, নিজের নাম লিখতে হবে, তার সাথে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম লিখতে হবে। খুব ভালো করে শুনো, মাদার্স নেমের জায়গাটা ভীষণ ভাইটাল, কারণ এটাকে তুমি যদি ভুল করে যাও কাউন্সিলিংয়ের সময় তোমার কিন্তু ভুল হয়ে যাবে, তুমি আর কোনোভাবে লগ ইন করতে পারবে না। তাহলে এই জায়গাগুলোকে ঠিক করে দেবে, নয়তো আবার তোমাকে কোর্টে ছুটতে হবে, এফিডেভিট বানাতে হবে, এগুলোকে সাবধানে দেবে। ডেট অফ বার্থকে খুব ভালো করে ভেবেচিন্তে ঠিক করে দেবে, কারণ এই ডেট অফ বার্থ আর মাদার নেম এইটাই হচ্ছে তোমার কাউন্সিলিংয়ের সময় এইটা দিয়ে পরে ওপেন করতে পারবে তুমি কাউন্সিলিং পোর্টালটা, ঠিক আছে। এরপর জেন্ডার এখানে সিলেক্ট করলে মেল ফিমেল না কি বলো তুমি। এইখানে একটা আইডেন্টিফিকেশন টাইপ দিতে হয় তোমাকে, যে তুমি যে আমাদের একটা তোমার যে আইডেন্টিটি সেটার জন্য তুমি কী কী দিতে পারো, ভোটার আইডি দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিতে পারো, নয়তো এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ যেমন কি আধার কার্ড দিতে পারো তুমি, ঠিক আছে। যেটা তুমি দেবে সেটাকে এখানে সিলেক্ট করবে। সেই আধার কার্ড যদি সিলেক্ট করো, আধার কার্ডের নাম্বারটাকে এই জায়গাটাতে পুট করতে হবে, আইডেন্টিটি নাম্বার বলে লেখাতে হবে, সেই আইডেন্টিটি নাম্বারে পুট করতে হবে। এখানে তোমার নিজের মোবাইল নাম্বার পুট করতে হবে, এখানে তোমার নিজের ইমেল আইডিকে পুট করতে হবে। এটা দিয়ে দিলে এইখানে তোমাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। সেই পাসওয়ার্ডটা চুজ করাটা একটু ভাইটাল জায়গা, একটু ভালো করে শুনে নাও। পাসওয়ার্ডটা আমরা কেমনভাবে চুজ করবো, খুবই ইম্পর্টেন্ট জায়গায় পাসওয়ার্ডটা চুজ করে সবাই কিন্তু পাসওয়ার্ডটাতেই ভুল করে, বা এই সময় গিয়ে পরে এই জায়গাটাতে গিয়ে পরে আটকে যায় যে কেমনভাবে পাসওয়ার্ডটা দেবো। যেরকমভাবে বলছি ভালো করে শুনো। সাপোজ যদি আমার নাম রাজু হয়, আমি লিখবো 8টা ক্যাপিটাল AJU, এটাকে স্মল লিখবো, দিয়ে একটা @ দিতে পারি, নয়তো একটা হ্যাশট্যাগ দিতে পারি, নয়তো একটা ডলারের সাইন দিতে পারি, দিয়ে যা হোক তোমাকে নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে, 2357 দিয়ে দিলাম, বা 1254 বা কিছু 9153 কিছু একটা ভ্যালু আমাকে দিয়ে দিতে হবে। টোটাল 8টা ক্যারেক্টার হতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, আমার 9টা রয়েছে। 8টা মিনিমাম ক্যারেক্টার হতে হবে, 9টা হোক বা যাই হোক কোনো অসুবিধা নেই। আমার 8টা মিনিমাম হয়ে গেছে, 9টা হয়ে গেছে। দ্বিতীয় কি, এখানে একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, বাদ বাকি স্মল লেটার দিতে হবে। একটা মিনিমাম ক্যাপিটাল থাকতে হবে, একটা মিনিমাম স্মল থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু থাকতে হবে, ব্যাস। এটা হচ্ছে ফরম্যাট। এইখানে কি দেবে, মোবাইল নাম্বার, এইখানে ইমেল আইডি। মোবাইল নাম্বার যেটা দেবে খুব ভালো করে শুনবে, নিচের দিকে একটা টিক মার্কের বটন থাকবে, সেই টিক মার্কের বটনটাতে তোমাকে ক্লিক করতে হবে। ওখানটাতে ক্লিক করার পর তোমার মোবাইল নাম্বার আর ইমেলে সব আপডেট যাবে, মানে কখন অ্যাডমিট কার্ড বেরোলো তো তোমার মোবাইলে মেসেজ চলে যাবে, কোনো নতুন আপডেট এসছে, যে পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে, তখন তোমার মোবাইলে নাম্বারে SMS-এ আর ইমেলে আপডেটগুলো চলে যাবে। তো অবশ্যই টিক চিহ্নটাতে টিক করে রাখবে। এই সাইডে হচ্ছে আমাদের যে চুজ ইওর পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাতে এখানে পুট করতে হবে। যেই পাসওয়ার্ডটা এখানে পুট করবে হুবহু সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম পাসওয়ার্ডেও পুট করবে, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড চয়েস করার জন্য এইটা হচ্ছে রুলস, এই রুলসটা ফলো করতে হবে, যেটা আমি বলে দিলাম। এইটা অনেক ভাইটাল জায়গা। এই পেজটাকে তোমাকে ঠিক করে ফিল আপ করতে হবে। যদি এইখানে একবার কিছু ভুল করে দাও, মোবাইল নাম্বার আরও যদি ভুল করে দাও, তখন কিন্তু গোলমাল হয়ে যাবে। এইখানে OTP আসবে, যেই মোবাইল নাম্বারে রিচার্জ করা আছে সেই নাম্বারেই দেবে এইখানে, যেটা তোমার নিজের মোবাইল নাম্বার, নিজের ইমেল আইডি দেবে, নয়তো কিন্তু পরবর্তী সময়ের অ্যাডমিশনের সময় গিয়ে পরে প্রচুর ভোগান্তি, ঠিক আছে। এরপর এই সেকশনটা হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে এইখানটাতে একটা সিকিউরিটি পিন ভেরিফিকেশন বলে একটা সেকশন থাকবে। এইখান থেকে আমরা সিকিউরিটি পিনটা এখানে যেটা থাকবে সেই সিকিউরিটি পিনটাকে এখানে পুট করবো, দিয়ে সাবমিট করে দেবো, তাহলে আমার সিকিউরিটি পিনটা ভেরিফাই করে সাবমিট হয়ে গেল। এইটা কি হলো, এটা জাস্ট রেজিস্ট্রেশনটা হলো। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত তুমি করনি, তুমি যে পরীক্ষা দেবে সেটার জন্য রেজিস্ট্রেশন করেছো। এখনো অনেক লম্বা প্রসেস আছে, দেখিয়ে যায়। এইটা করে দেওয়ার পর তোমার কাছে OTP ভেরিফিকেশন করতে বলবে। দেখো এরকম একটা অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, ইয়েস করবে, এটাকে ক্লিক করবে। নিচের দিকে এইখানটাতে তোমার সব কিছু চলে আসবে, যে তুমি যেগুলো ফিল আপ করেছো। একবার হচ্ছে তোমাকে মিলিয়ে নিতে বলবে, যে হ্যাঁ তুমি দেখো ঠিকঠাক দেখে নাও, সব ঠিকঠাক দেখতে পাচ্ছ তো, এইটাই তো তুমি চাও, যে এগুলো সব ঠিকঠাক রয়েছে তো। যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অ্যান্ড নেক্সট করবে, যদি ঠিকঠাক না থাকে তুমি এডিট করে পরে চেঞ্জ করতে পারো, কিন্তু এইটা একবার যদি ভুল করে দাও তখন কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, তার জন্য সাবধানে। এইখানেই তোমার লাস্ট এডিটের অপশন। আচ্ছা, এরপর তুমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটাতে একটা OTP যাবে, আর তুমি যে ইমেলটা দিয়েছিলে সেই ইমেলটাতেও একটা OTP যাবে, দুটো ডিফারেন্ট OTP হবে। এরপর জিনিসটা এখানে কি হয়, অনেকে মোবাইল নাম্বারে OTPটা পেয়ে যায় কিন্তু ইমেলে পায় না, আবার অনেকে ইমেলে OTPটা পেয়ে যায়, মোবাইল নাম্বারে OTPটা পায় না, আবার অনেকে দুটোতেই পেয়ে যায়। খুব ভালো করে শোনো, যদি তুমি দুটোতেই OTP পেয়ে যাও তোমার খুবই ভালো, যে তুমি দুটো জায়গাতেই যদি মানে মোবাইল নাম্বারে আর ইমেলে দুটোতে যদি OTP পেয়ে যাও, এটাও পুট করবে, ইমেলটাও পুট করে দেবে, তোমার মাথার থেকে হেডেক কমে যাবে, যে তোমার দুটোই ভেরিফাই হয়ে গেল। তোমার অ্যাডমিশন যখন নিতে যাবে তখন আর কোনো চাপ থাকবে না, মানে খুব স্মুথলি তোমার অ্যাডমিশনটা হয়ে যাবে। এটা অ্যাডমিশনের কথা বলছি, যখন কলেজে ভর্তি হতে যাবে। দ্বিতীয় জিনিস কি,
যদি তোমার একটা জায়গাতে আসছে একটা জায়গাতে আসছে না, কোনো অসুবিধার কিছু নেই, যেটাতে আসছে সেটা পুট করবে, যেটাতে আসছে না সেটা পুট করার দরকার নেই। নিচের এই সিকিউরিটি পিনটাকে এখানে পুট করবে, নিচের দিকে সাবমিটের একটা অপশন থাকবে, সাবমিটটা করে দেবে, ব্যাস তুমি সাবমিট করতে পারবে। কিন্তু কি হলো, তুমি যদি মোবাইল নাম্বারের ওটিপিটা পুট করো, এইটা যদি পুট না করো, তোমার ওখানে একটা জায়গায় রিমার্কসে রয়ে যাবে যে তুমি এখনো পর্যন্ত ইমেলটা ভেরিফাই করোনি। তুমি পরবর্তী যে কোনো সময় ইমেলটা ভেরিফাই করে নিতে পারবে, সেটা নিয়ে নিঃসন্দেহে থাকো। আমি শিখিয়ে দেবো কেমনভাবে পরবর্তী সময় এগুলো ভেরিফাই করা যায়। ফর্ম ফিল আপের পরে যে কোনো টাইম পরীক্ষা দিয়ে এসে পরেও ভেরিফাই করা যায়, কাউন্সিলিংয়ের আগেও ভেরিফাই করা যায়, কাউন্সিলিং চলতে চলতেও ভেরিফাই করা যায়, ঠিক আছে। তো যদি দুজনের দুটোই চলে আসে তো সঙ্গে সঙ্গে আগে দুটোকে পুট করবে, তারপর সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করবে। যদি যে কোনো একটা জায়গায় আসছে একটাকে পুট করে করবে, তবুও তোমার চলবে, এগোতে পারবে সামনের দিকে, মানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এইটা হয়ে যাওয়ার পর দেখো, এইটা হয়ে যাওয়ার পর এই যে এই জায়গাটাতে আমরা যেটা দেখতে পাবো যে আমার এইখানে এতগুলো সেকশন বাকি আছে, ঠিক আছে। এই যে কি আমি শুধুমাত্র রেজিস্ট্রেশনটা এখনো পর্যন্ত করেছি, দেখো রেজিস্ট্রেশনটা কমপ্লিট আছে, বাদ বাকি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ইনকমপ্লিট আছে, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট আছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট আছে, তুমি কি পেপার দেবে সেটা ইনকমপ্লিট আছে, এক্সাম সেন্টার ইনকমপ্লিট আছে, আর ফটোগ্রাফ আপলোড সিগনেচার আপলোডটা ইনকমপ্লিট হয়ে পরে ফাইনাল সাবমিট আর ফিস পেমেন্টটা ইনকমপ্লিট আছে। এতগুলো সেকশন তোমার ইনকমপ্লিট, এগুলোকে ধীরে ধীরে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপর দেখো এই সাইডটাতে আমরা ভেরিফাই মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেখিয়ে দিই। এইখানটাতে ধরো আমি মোবাইল নাম্বার দিয়ে পরে ভেরিফাই করেছিলাম, শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েছিলাম, কোনো ইমেল আইডিটা ভেরিফাই করিনি, মানে ইমেল আইডির ওটিপিটা পোস্ট করাইনি। তার জন্য মোবাইল নাম্বারটাতে আমার কি চলে এসেছে, টিক চিহ্ন চলে আসবে, কিন্তু ইমেল আইডিটাতে কোনো প্রকার কোনো টিক চিহ্ন আসবে না। তুমি যদি ইমেলটাকে ভেরিফাই করতে যাও, ধরো একটাকে ভেরিফাই করেছে আর একটা করনি, তো এইখানে এসে পরে তুমি ভেরিফাই ইমেল আইডিতে ক্লিক করে পরে তোমার ইমেলটাকে ভেরিফাই করে নিতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। এরপর বাকি যেগুলোকে এইখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, এই যে 24020 এরকমভাবে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, অনেক লম্বা, এটার পর আরও আছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। এখানে মজার বিষয়টা কি, তোমার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি যদি ঠিক করে ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই জায়গাতে, তোমার ইমেলেও যাবে একটা আর মোবাইল নাম্বারও যাবে একটা। তো সেই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আর পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম, এই দুটোকে খাতার একটা জায়গাতে নোট করে রেখে দেবে। এইটা একদম এক্সাম কি বলছে, একদম কাউন্সিলিং কলেজে ভর্তির আগে পর্যন্ত কাজে লাগবে, ঠিক আছে। এরপর আমরা ফিল অ্যাপ্লিকেশন ফর্মটাতে ক্লিক করবো, একটা করে এবার ধীরে ধীরে কমপ্লিট করবো। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে যখনই আমরা ক্লিক করবো তখন আমাদের নিচের দিকে সেকশন চলে আসবে, যেখানে আমি একটু আগে যেগুলো ফিল আপ করে এসেছিলাম, যে ক্যান্ডিডেট তোমার নাম কি, ফাদার্স নেম কি, মাদার্স নেম কি, তোমার ডেট অফ বার্থ কি, তারপর তোমার জেন্ডার কি, এইসব জিনিসগুলো তুমি দেখতে পাবে। ন্যাশনালিটি কি, স্টেট অফ ডোমিসাইল কি, ওয়েস্ট বেঙ্গল নাকি আদার্স সেটা দেখবে, রিলিজিয়নটা কি, তুমি হিন্দু মুসলিম নাকি শিখ না কি বটো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। এই জায়গাটা করে দিলে এটা কি হলো, এটা হচ্ছে এটা করে দেওয়ার পর তোমার এই ক্যাটাগরির একটা সেকশন আসবে, যেটা খুবই ভাইটাল। ক্যাটাগরিতে তোমার কাছে কি অপশন আছে, জেনারেল ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি আর এসসি এসটি, এইগুলো অপশনগুলো আছে। খুব ভালো করে শুনবে যেটা বলছি। যদি মেনলি তোমার এখন এই মুহূর্তে এই ফর্মটা ফিল আপ করার সময় কোনো প্রকার কোনো কিচ্ছু লাগবে না, এই সার্টিফিকেটগুলো কিচ্ছু তোমাকে শো করতে হবে না। তোমার কাছে সার্টিফিকেট থাকুক না থাকুক, তুমি নিজের ক্যাটাগরিকে এখানে সিলেক্ট করতে পারো। যদি তুমি এক্সাম হওয়ার পর কলেজে অ্যাডমিশন যখন নিতে যাবে, তখন যদি কোনো একটা সার্টিফিকেট তুমি দিয়েছিলে, ধরো তুমি জেনারেল ইডাব্লিউএস সিলেক্ট করেছিলে, কিন্তু তখন যদি তুমি ইডাব্লিউএসটা শো না করাতে পারো, তুমি প্রথম রাউন্ডে যেই সিট পেয়েছিলে সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তার মতন ভেবে চিন্তে কিন্তু এখান থেকে দেবে। যারা জেনারেল ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি করাবে, এদের ওবিসি এ, ওবিসি বিদের এনসিএলটা থাকা জরুরি। ফর্ম ফিল আপের সময় লাগবে না কিছুই, কিন্তু তুমি যখন অ্যাডমিশন নিতে যাবে তখন তোমাকে এটা করাতে হবে। যদি তুমি এটার আওতায় না পড়ো, তুমি কিন্তু কনভার্ট হয়ে যাবে জেনারেলে, একদম তোমার প্রথম রাউন্ডের সিট ক্যান্সেল হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে জেনারেলে। ইডাব্লিউএস যদি সার্টিফিকেট শো না করাতে পারো, তুমি কনভার্ট হয়ে যাবে জেনারেলে, প্রথম রাউন্ডের সিটটা বাতিল হয়ে গেল। তুমি সেই 200 র্যাঙ্ক করলেও 200 র্যাঙ্ক করে এসএসকেএম পেয়েছো, ধরো তোমার এসএসকেএম এর সিটটা ক্যান্সেল হয়ে যাবে। এবারে সেকেন্ড রাউন্ডে তুমি কি আদৌ কলেজ পাবে কি পাবে না সেটা তোমার রিস্ক, কারণ কপালে তোমার কি লেখা আছে কেউ। তোমার কিন্তু এখন থেকে ঠিক করে নিতে হবে যে তুমি কোনটা ক্যাটাগরির মধ্যে পড়ছো। যদি তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট না থাকে বা তুমি যদি বের করতে না পারো, ইডাব্লিউএস সার্টিফিকেটের আলাদা ফরম্যাট আছে। এখন ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইনেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও নেক্সট ভিডিওতে এনে দেবো। তোমার যদি ইডাব্লিউএস সার্টিফিকেটের আওতায় যদি না পড়ো, সেই ক্যাটাগরির যদি আওতায় তুমি না পড়ো, তুমি ইডাব্লিউএসটাকে নো করবে, তুমি জেনারেলের মধ্যে দেবে, নয়তো পরে গিয়ে পরে ভীষণ বিপদে পড়বে। যদি তুমি কোনো একটা সার্টিফিকেট বের করতে পারো, তখনই তুমি ইডাব্লিউএস এই কোনো একটা ক্যাটাগরিকে ইয়েস করবে, আদারওয়াইজ করবে না, কিন্তু পরে গিয়ে পরে অনেক বিপদে পড়বে। এবারে কি, যদি তোমার এই মুহূর্তে নেই, তুমি দেখছো পরবর্তী সময় বের করে নিতে পারবে, কনফার্ম তুমি করে রাখবে, এখন তোমার হাতে এখন নেই, কিন্তু তুমি জানো যে তুমি ইডাব্লিউএস এর মধ্যে পড়ছো, মানে পড়ছো, তুমি
ইডাব্লিউএসটা ইয়েস করে রাখবে। হ্যাঁ, ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে আমি পড়ি। তুমি ওবিসি এ এখন নেই, কিন্তু জানো যে তুমি দুদিন পরে তুমি পেয়ে যাবে, এখন এই মুহূর্তে নেই, কথা হয়ে আছে পেয়ে যাবে, তাহলে তুমি ওবিসি এ করে রাখবে, কোনো অসুবিধা কিছু নেই। তোমার এটা লাগবে কখন? সেপ্টেম্বর মাসে বা আগস্ট মাস করে লাগবে, ঠিক আছে? তো আগস্ট সেপ্টেম্বর মাস করে এই সার্টিফিকেটগুলো লাগবে। ততদিনে যদি বের করে নিতে পারো তাহলে এখন থেকেই তোমাকে সিলেক্ট করে রাখতে হবে, নয়তো কিন্তু তুমি জেনারেলি রয়ে যাবে। তুমি ভাবো না যে তুমি এখন জেনারেলি সিলেক্ট করে রাখলে যখন কাউন্সিলিং হবে তখন অন্য একটা ক্যাটাগরিতে চলে যাবে, হবে না। তোমার র্যাঙ্ক কার্ড যেটা বেরোবে সেই র্যাঙ্ক কার্ডে তোমার একটাই র্যাঙ্ক থাকবে, জেনারেল র্যাঙ্ক। কিন্তু তুমি যদি এখন ইডাব্লিউএস সিলেক্ট করে রাখো, তোমার জেনারেল র্যাঙ্কও থাকবে, আবার ইডাব্লিউএস র্যাঙ্কও থাকবে। তো সেই মতো তোমাকে ভেবে চিন্তে করতে হবে কাজটা। আচ্ছা, এটা করে দেওয়ার পর আমার কাছে নিচের দিকে আসবে পার্সন উইথ ডিসেবিলিটিস বলে একটা অপশন আসবে, যে তুমি কি ফিজিক্যালি কোনো ডিসেবল, যদি ইয়েস থাকে ইয়েস করবে, নো থাকলে নো করবে। কিন্তু যারা ইয়েস করবে তারা যে সবসময় যে পিডাব্লিউডির আন্ডারে পড়ে যাবে সেটা কিন্তু নয়। এসএসকেএমে তোমাদের একটা ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনে তোমাকে যাচাই করে বলবে যে হ্যাঁ তুমি তোমার পিডাব্লিউডির আন্ডারে পড়ছো, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি ডিসেবলড হয়ে থাকো টাইপ অফ ডিসেবিলিটিস তোমাকে লিখতে হবে। এর নিচটাতেই খুব ভালো করে শুনে, এর নিচটাতেই জিএনএমদের জন্য একটা অপশন থাকে যে তুমি কি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকছো, বা তুমি কি এএনএম জিএনএম দুটোই দিতে চাইছো, নাকি এএনএম দিতে চাইছো, নাকি শুধু জিএনএম দিতে চাইছো। তিনটে অপশন থাকবে, শুধু এএনএম এর জন্য অ্যাপ্লাই করছো, নাকি শুধু জিএনএম এর জন্য অ্যাপ্লাই করছো, নাকি তুমি এএনএম জিএনএম দুটোর জন্য অ্যাপ্লাই করছো। খুব ভালো করে শুনো, সবাই এএনএম জিএনএম দুটোর জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে? সবাই এলিজিবল, দুটোর জন্য অ্যাপ্লাই করবে। বোকার মতন কেউ শুধুমাত্র এএনএম শুধুমাত্র জিএনএমে অ্যাপ্লাই করো না। পরীক্ষা একটাই, তোমার ধরো 2 মাস পরে গিয়ে পরে মুড চেঞ্জ হয়ে গেল, তুমি কিন্তু আর ওই অন্য জায়গাতে আসতে পারবে না। কিন্তু তুমি এএনএম জিএনএম দুটোর জন্য যদি অ্যাপ্লাই করে থাকো, তোমার দুটো র্যাঙ্ক আসবে, তোমাকে দুটো পরীক্ষা দিতে হবে না, দুটো আলাদা আলাদা সেপারেট র্যাঙ্ক আসবে, ব্যাস এইটুকুই, নিজের সিকিউর থাকবে। ক্লিয়ার? এটা হয়ে যাওয়ার পর নিচের দিকে আমরা চলে আসবো, আমাদেরকে ক্লাস 12 আর ইকুইভ্যালেন্টের ডিটেলস ফিল আপ করতে হবে। এরপর বলবে স্যার ক্লাস 12 তো আমরা পরীক্ষা এবার তো দিলাম, রেজাল্ট কোথা থেকে পাবো? তার জন্য এইখানে এই পাসিং স্ট্যাটাসের এই জায়গাটাতে দুটো অপশন থাকবে। পাসিং স্ট্যাটাস একটা হচ্ছে তুমি পাস করে গেছো, আর একটা তুমি এবছর পরীক্ষা দিয়েছো অ্যাপিয়ারিং স্টুডেন্ট। যারা এবছর এইচএস দিয়েছো তারা অ্যাপিয়ারিং লিখবে, যারা পাস করে গিয়েছো তারা পাস লিখবে। অ্যাপিয়ারিং যখনই করে দেবে তখন তোমার এখানে আসবে কোন ইয়ারে অ্যাপিয়ার করেছো, 2024 লিখবে। কোন বোর্ড থেকে করেছো, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি আছে, যেখান থেকে করো তুমি সেটা দেবে। এইখানে তোমার স্কুলের নেম, স্কুলের অ্যাড্রেস আর স্কুলের পিনকোড দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস হয়ে গেল, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর নিচের দিকে তোমরা চলে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, মানে অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসের মধ্যে তোমার এখানে তোমার নিজের এরিয়ার ডিটেলস দেবে, পিনকোড দেবে, আর দেবে সব ডিটেলসটা দিলে। নিচের দিকে যদি একটা অপশন আসবে পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্ট অ্যাড্রেস, যদি তোমার করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তুমি এখানে একটা টিক চিহ্ন থাকে, টিক চিহ্নটাতে ক্লিক করে দিলেই আর ফিল আপ করতে হবে না, অটোমেটিক দুটো একই নিয়ে নেবে। এরপর তুমি ধরো তোমার আদি বাড়ি একটা জায়গায়, তুমি তোমার বাবার কাজের সূত্রে থাকো একটা জায়গায়, তখন তোমার করসপন্ডেন্স অ্যাড্রেস আলাদা হবে, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হবে, ঠিক আছে? তবে অত কিছু যেখানে অনেকদিন ধরে আছো দুটোকে সেম করে দেবে তাহলেই চলবে, ঠিক আছে? এরপর এইখানে একটা অপশন আছে যে পেপার চয়েসের অপশন আছে। এই পেপার চয়েসের অপশনের এই পেজটা তোমাদের থাকবে না, তোমরা নর্মাল চলে যাবে কোথায়, এই পেজে এক্সাম সেন্টার চয়েসের একটা পেজে চলে যাবে, ঠিক আছে? এইখান থেকে এক্সামিনেশন সিটি চয়েস করতে দেবে, যে তুমি প্রথম চয়েসে কি রাখতে চাও, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে দিতে চাও বা কোন সিটিতে দিতে চাও, এখানে ওয়েস্ট বেঙ্গলের কোন সিটিতে দিতে চাও দিলে তারপর সেভ এন্ড নেক্সট করে দেবে, ব্যাস। এটা করে দেওয়ার পর তোমরা ওকেটাতে ক্লিক করবে, আমাদের পুরো প্রসেসটা শেষ হয়ে যাবে। জাস্ট আমাদেরকে এখানে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে, এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে চুজ ফাইলে। সেখানে কন্ডিশন কি, যে ফটোটা আপলোড করবে 10 কেবি মিনিমাম সাইজ হতে হবে, 200 কেবি ম্যাক্সিমাম সাইজ হতে হবে, আর ফটোটা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। সিগনেচারটা 4 কেবির থেকে 30 কেবির মধ্যে হতে হবে। চুজ ফাইলে ক্লিক করে ফটোগুলো আপলোড করবে, দিয়ে তারপরে এখান থেকে সাবমিট এন্ড রিভিউ করবে। ফটোটা যখন আপলোড করবে, ফটো আপলোডের একটা ভীষণ বড় রুলস আছে, ব্যাকগ্রাউন্ডটাকে সবসময় সাদা রাখার চেষ্টা করবে, আর তোমার কানগুলো যাতে ভিজিবল থাকে ঠিক করে। মাস্ক পরে বা ইয়ে পরে উন্না ফুন্না মুখে বেজিয়ে পরে এইসব করে পরে ছবি দেবে না, পুরো যাতে ক্রিস্টাল ক্লিয়ারভাবে একদম মুখটা পুরো বোঝা যায়। বিশেষ করে মুসলিম মেয়েরা যারা ইয়ে পরে থাকো তারা কিন্তু সব কিছু একদম খোলা চুলগুলোকে পিছনের দিকে কানের পিছনে করে পরে কানগুলো যাতে ভিজিবল থাকে তার মতন একটা ছবি তুলে পরে এখানে দেবে। কান ভিজিবল থাকা চাই, পুরো এতটা পর্যন্ত বডি যাতে দেখতে পাওয়া যায়, ফেসটা পুরো যাতে ভিজিবল থাকে ভালোভাবে, আর কোনো কিছু মুখে যাতে পরে না থাকো। এবার তুমি যদি চশমা পরে থাকো তুমি চশমা পরেও দিতে পারো, চশমাটা একটুক্ষণ যে খুলে পরে সেই ছবিও দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যারা চশমা পরে চশমা পরেই দেবে, কোনো অসুবিধার কিছু নেই। সাবমিট অ্যান্ড প্রিভিউটাতে ক্লিক করবে, এই জায়গাটাতে করে দেওয়ার পর আমরা পুরো আমাদের ফর্ম ফিল আপটা শেষ হয়ে গেল। কিন্তু এইখানটাতে আমরা ফাইনাল সাবমিট, এই যে এরকম ছবির মতন চলে আসবে, এখানে সিগনেচার চলে আসবে, এখানে তোমাকে সেলফ ভেরিফাইড করতে হবে যে এটাই তোমার ছবি, তো এটাই তোমার সিগনেচার, তো ঠিক আছে সেলফ ভেরিফাইড করে নাও।
এরপর এখানে ওকে করবে যখন, তোমার কাছে ফাইনাল সাবমিটের একটা অপশন আসবে। তুমি এতক্ষণ ধরে যতগুলো ফিল আপ করেছো এই একটা ছোট্ট সেকশনে এই পুরো ফিল আপের অংশটা চলে আসবে যে এত এত কিছু সেকশন ফিল আপ করেছো, ঠিক আছে। তো তুমি এইখানের মধ্যে এইখানে একটা আই অ্যাগ্রি বলে একটা ডিক্লিয়ারের বটন থাকবে, সেটাতে ক্লিক করে পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবে। এই ফাইনাল সাবমিট যদি একবার করে দিয়েছো তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না যতদিন না পর্যন্ত কারেকশন উইন্ডো ওপেন হচ্ছে। যবে ফর্ম ফিল আপ শেষ হবে তার এক সপ্তাহ পরে কারেকশন উইন্ডো ওপেন হয়। তাহলে আগে ভালো করে মিলিয়ে নেবে, যদি কোথাও ভুল দিয়েছো তাহলে সেটা প্রিভিয়াসে গিয়ে পরে চেঞ্জ করে নিতে পারবে। যদি ভুল না দিয়ে থাকে সব কিছু যাতে ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিট করে দেবে। এটা করে দেওয়ার পর আমাদের লাস্ট প্রসেস যেটা পড়ে রইলো ফিস পেমেন্ট করা, সেটার জন্য আমরা নিচের দিকে যাব, এইখানে সাবমিট করে দিলাম। তো আমাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে। দেখো সবগুলো এখন কমপ্লিট চলে এসেছে, শুধুমাত্র কিটা ইনকমপ্লিট আছে, পে রেজিস্ট্রেশন ফিস। সেই পে রেজিস্ট্রেশন ফিসে ক্লিক করবো, দিয়ে এখানে পেমেন্ট মেথড ওপেন হয়ে যাবে। তো কত টাকা কি পেমেন্ট করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যে কারা কত টাকা পেমেন্ট করবে। সেটা তুমি জিএনএম দাও আর জেনপাস দাও, সবার জন্য এইটাই হচ্ছে তোমার পেমেন্ট মেথড, ঠিক আছে। যে তুমি যদি জেনারেল হয়ে থাকো, যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো 500 টাকা, ফিমেল 400 টাকা। তবে এইটা একদম যে অ্যাকিউরেট আমি বলতে পারছি না, যতটা সম্ভব এইটাই হবে। ইনফরমেশন বুলেটিন যবে বেরোবে তবে ভালোভাবে জানা যাবে। তুমি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এর মধ্যে যদি হয়ে থাকো, মেল হলে 400, ফিমেল হলে 300, আর তুমি যদি থার্ড জেন্ডারের মধ্যে পড়ে থাকো তাহলে 300 টাকা ফিস। এটা হচ্ছে ফিস স্ট্রাকচার। তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট তুমি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরেও করতে পারবে। ফিস পেমেন্টটা বিশাল আহামরি কোনো ব্যাপার নয়, ঠিক আছে, যে কেউ করতে পেরে যাবে, ঠিক আছে। তো এখানে পে ফিসে যাবে, এখানটাতে তোমার অ্যামাউন্টটা লেখা উঠে যাবে। যেমন এখানে 1000 লেখা উঠছে, তোমার অ্যামাউন্টটা লেখা উঠে যাবে যে তোমার কত টাকা পে করতে হবে, ঠিক আছে। যে তুমি ক্যাটাগরিটা কি সিলেক্ট করেছো তার উপর ডিপেন্ড করছে। এবারে কম ফিস দেওয়ার কথা ভেবে পরে ক্যাটাগরিটাকে তুমি সিলেক্ট করে নাও না, ঠিক আছে। যেটা ক্যাটাগরি সেটাই সিলেক্ট করবে। পেমেন্টটা করে দেওয়ার পর দেখো এখন ফিস পেমেন্টটা আমার কী হয়ে গেছে, কমপ্লিট। সবগুলো কী হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে এখান থেকে একটা কনফার্মেশন পেজ দিয়ে দেবে। এই কনফার্মেশন পেজটাকে আমাকে ডাউনলোড করতে হবে, ব্যাস। এই কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করবে, এটাকে প্রিন্ট আউট বের করে পরে সেই কনফার্মেশন পেজটার পিছনের দিকটাতে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা আর পাসওয়ার্ডটা লিখে নিজের কাছে রেখে দেবে। এটা 2 পেজের একটা কনফার্মেশন পেজ হয়। সেই কনফার্মেশন পেজটা এরকম দেখতে হয়, ঠিক আছে। এরকম একটি কনফার্মেশন পেজ দেখতে হয়। তো এইটিকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে, ব্যাস, আর কিছু লাগবে না। তো এই হচ্ছে পুরো ফর্ম ফিল আপ প্রসেস ছিল। যবে শুরু হবে তবে আমি আবার ডিটেলে একটা করে ভিডিও নিয়ে এসে পরে তোমাদেরকে একজন ক্যান্ডিডেটের ফর্মটা ফিল আপ করিয়ে পরে দেখিয়ে দেবো যে হ্যাঁ এরকম করে ফর্ম ফিল আপটা করতে হয়। তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।